স্টুডেন্ট অফ ক্লাস 8। আমি আজকে তোমাদের এই পাতা থেকে স্টার্ট করব। 3 নম্বর পাতা, ঘর্ষণ ও তার পরিমাপ। যদিও এগুলো হয়ে গেছিল রিভিশন ওয়ার্কের জন্য করা, তো ঘর্ষণ ও তার পরিমাপ। যখন আমরা কোনো একটা বস্তুকে আরেকটা বস্তুর ওপর দিয়ে টেনে নিয়ে যাই বা নিয়ে যেতে চেষ্টা করি, তখন তো সেই বস্তুটা, মানে যে বস্তুটার ওপর দিয়ে তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, মনে করো এরকম একটা টেবিল আছে, এই টেবিলের ওপরে যদি আরেকটা এরকম কাঠের ব্লক থাকে, এই কাঠের ব্লকটাকে আমি যদি এদিকে টানার চেষ্টা করি, তাহলে আমি টানলেই তো ব্লকটা সঙ্গে সঙ্গে এদিকে যেতে শুরু করে না, কিছুক্ষণ ওয়েট করে। কিছুক্ষণ ওয়েট করে মানে কি, আমার ফোর্সটা একটা সার্টেন অ্যামাউন্ট ক্রস করার পর তখনই এই কাঠের ব্লকটা এই থেমে থাকা টেবিলের পাটাতনের ওপরে স্কিড করতে শুরু করে। তো আমার প্রশ্ন হচ্ছে, when we are applying force to displace this wooden block, তো সঙ্গে সঙ্গে সেটা কেন সরে না? কেন সঙ্গে সঙ্গে সে সরে না? তার কারণ হচ্ছে, এই যে থেমে থাকা যে তলটা আর চলতে চেষ্টা করছে যে তলটা, চলছে না, চলতে চেষ্টা করছে যে তলটা, মানে when you are applying force to that block is trying to move at the direction of your application of force. তো সেই দিকে ব্লকটা চলার চেষ্টা করছে, কিন্তু তাকে আটকাচ্ছে। কে আটকাচ্ছে? আটকাচ্ছে এই যে উডেন ব্লক আর এই যে টেবিল টপ, তার মাঝখানে একটা সারফেস অফ কন্ট্যাক্ট রয়েছে, স্পর্শতল। ঠিক আছে, সেই স্পর্শতলে কোনো একটা বল বা ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে, যার জন্য এই উডেন বক্সটাকে আমি টানলেই সে সঙ্গে সঙ্গে কিন্তু ডিসপ্লেসড হচ্ছে না। তো এইটাকেই বলা হয় ঘর্ষণ বল। এটাকেই বলা হচ্ছে ঘর্ষণ বল। ঠিক আছে, এবার আমি কত জোর টানছি তার পরিমাপ কিন্তু করা সম্ভব বাই স্প্রিং ব্যালেন্স। আমি যদি এইখানে একটা স্প্রিং ব্যালেন্স এরকমভাবে আটকে দিই, যেখানে এরকমভাবে স্কেলিং করা আছে, এবং তারপর যদি আমি এখানে টানি, তাহলে আমি ঠিক কত জোর টানছি সেটা কিন্তু আমি ক্যালিব্রেট করতে পারবো। মানে দ্য অ্যামাউন্ট অফ ফোর্স আই এম গিভিং টু ডিসপ্লেস দিস উডেন ব্লক, দ্যাট ক্যান বি মেজার্ড বাই দিস স্কেল। এবং ঠিক কতটা বল প্রযুক্ত হবার পর এই ব্লকটা তার নিজের জায়গা ছেড়ে নড়ে যাচ্ছে, সেটাও কিন্তু আমরা এখানে মেজার করতে পারবো। তো কি এমন ঘটনা ঘটে যার জন্য যেদিকে ও মুভ করতে চাইছে তার উল্টো দিকে একটা ফোর্স অ্যাপ্লাইড হয়? এবার আমি যদি এই জিনিসটাকে একটু বড় করে দেখি, তাহলে আমি কি দেখব, যে এই কাঠের ব্লকের ওপরের যে তলটা, সেটা কিন্তু বেসিক্যালি প্লেন সারফেস নয়, এরকম খাঁজ কাটা সারফেস। আর টেবিলের টপটাও কিন্তু এরকম একটা আনইভেন, যেটাকে খুব ক্লোজলি ওয়াচ করলে আমরা দেখতে পাবো। তো ন্যাচারালি কি হয়, দুটো এরকম আনইভেন সারফেস যদি একে অপরের ওপর এসে পড়ে, তখন তাদের মধ্যে একটা অ্যাডিশনাল ফোর্স কাজ করে, একটা অতিরিক্ত বল ক্রিয়া করে, যে বলটা করে কি, ও যেদিকে যেতে চাইছে ও তার উল্টো দিকে, মানে ওকে যেতে দেয় না। এবং আরও মজার বিষয় হচ্ছে, যত তুমি ফোর্স বাড়াতে থাকো, তত এই ফোর্সটার ভ্যালুও কিন্তু বাড়তে থাকে। এই রকমভাবে বাড়তে বাড়তে সাইমালটেনিয়াসলি তুমিও ফোর্সটাকে বাড়িয়ে যাচ্ছ টু ডিসপ্লেস দিস উডেন বক্স বা উডেন ব্লক। তো একটা সার্টেন অ্যামাউন্টের পরে গিয়ে কিন্তু আর ওর ফোর্স আর বাড়ে না।
সেটাকে বলা হয় দ্য লিমিট অফ ফ্রিকশন, দ্য লিমিট অফ ফ্রিকশনাল ফোর্স, অথবা আমি এটাকে আরেকটু স্পেসিফাই করে বলতে পারি দ্য লিমিট অফ স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স। স্ট্যাটিক এই কারণে যে ও কিন্তু তখনও নড়েনি, তখনও ডিসপ্লেসড হয়নি। যখন ও নড়তে শুরু করলো তখন কিন্তু ওর ফ্রিকশনাল ফোর্সটা ডায়নামিক ফ্রিকশন বা স্লাইডিং ফ্রিকশনের মধ্যে পড়ে গেল, বিসর্প ঘর্ষণের মধ্যে পড়ে গেল। কিন্তু যতক্ষণ অবধি ও নড়েনি, ডিসপ্লেসড হয়নি, স্থানচ্যুত হয়নি, ততক্ষণ পর্যন্ত ইট ইজ আন্ডার স্ট্যাটিক ফ্রিকশন। And the value of static friction gradually increases with the increase of applied force. And after exiting a maximum level of force, the static frictional force is not working, তখন কিন্তু এই উডেন বক্সটাকে আমি ডিসপ্লেস করতে পারবো বা সে ডিসপ্লেসড হবে। ওকে, সো দিস ইজ কল্ড দ্য ফ্রিকশনাল ফোর্স। এবং the origin of frictional force is actually for that reason। যেখানে খুব ক্লোজলি ওয়াচ করলে আমরা দেখতে পাবো two surfaces, they are not even though they are appear to be even, but after close watch it is appeared that they are not even, they have so many this type of uneven surfaces, and for that reason the frictional force is actually created। okay, now আমি কত জোর ব্লকটাকে টানছি that can be measured from these spring balance। তো মনে করা যাক আমি 1 kg or 1 kg weight force apply করেছি। that means 1 kilogram into 9.81 meter per second square, that is 9.81 Newton force I am applying, I am applied to that wooden block। তো ফ্রিকশনাল ফোর্স যদি প্লে করাতে হয় তাহলে সেক্ষেত্রে কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে এই দুটো সারফেসের মধ্যে রিলেটিভ ভেলোসিটি থাকতে হবে। আবার একটা কঠিন কথা চলে এলো, রিলেটিভ ভেলোসিটি। সেটা হচ্ছে এদের দুজনেরই কিন্তু স্পিড বা দুজনেরই কিন্তু মুভমেন্ট একই রকম হলে চলবে না। বেটার একটা স্ট্যাটিক হতে হবে আর একটা তার উপর দিয়ে স্লাইড করার চেষ্টা করতে হবে, তাহলেই এই ফ্রিকশনাল ফোর্সটা কাজ করে। এবং ফ্রিকশনাল ফোর্স অ্যাজ ইট ইজ এ ফোর্স, দেয়ারফোর ইটস ইউনিট ইন সিজিএস সিস্টেম ইজ ডাইন, অর্থাৎ সিজিএস পদ্ধতিতে এর একক ডাইন, অ্যান্ড ইন এসআই সিস্টেম ইটস ইউনিট ইজ নিউটন। ওকে, সিম্পলি ইট ইজ নিউটন। এইবার প্রশ্ন হচ্ছে যে এই ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কিসের ওপর নির্ভর করে? সেখানেই কিন্তু চলে আসছে দ্য লস অফ ফ্রিকশন। ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কি কি জিনিসের ওপর নির্ভর করে? সেটা হচ্ছে দ্য এরিয়া অফ দ্য surface of contact is not the factor on which the frictional force depends. It is depending upon the normal reaction, that means the weight of that substance, যার উপরে এই frictional forceটা ডিপেন্ড করে। Okay, for example, I am giving you one example. At a tabletop, whatever be a static plane surface and one wooden box is kept over it, and I am giving some amount of force to displace this wooden box, and we are actually increasing the force gradually upward. We are increasing the force gradually. Once in a hinge I can't apply the force. Very slowly, gradually the amount of force will be increased. Then you can feel the difference, and then you can feel the frictional force.
So for example, the weight of that substance is W, whatever be the weight, and you are applying F force, and by applying the F force the block is displaced. When your force reach to a magnitude of force F, যখন তোমার প্রযুক্ত বলের মান F বলে পৌঁছলো, তখন এই ব্লকটা মুভ করতে শুরু করলো, আমি ধরে নিলাম কথার কথা, এবং the weight of that wooden block is W. W হলো এই wooden ব্লকের ওজন. Now we are placing more one same wooden box over it, so the total weight is now 2W. এবার আমার প্রশ্ন হচ্ছে, তাহলে কি আমি F বল প্রয়োগ করলে ওটা ডিসপ্লেসড হবে? না, দেখা যাবে যে এখানে F এর পরিবর্তে আমাকে 2F অ্যাপ্লাই করতে হলো। অর্থাৎ এখান থেকে আমি কি বলতে পারি? এখান থেকে আমি বলতে পারি যে the frictional force is directly proportional to the weight of that substance. ওয়েট যেরম বাড়াবো, ফ্রিকশনাল ফোর্সও তত বাড়তে থাকবে। ওকে, এবার আমি যদি বলি যে আমি এই উডেন বক্সটাকে আর একটু ছোট করে ভাবি, এটা একটা টেবিল টপ, এর ওপরে এই ছোট্ট একটা উডেন বক্স নিয়েছি যার ওয়েট ডাব্লিউ, আমি যাকে ফোর্স অ্যাপ্লাই করছি এফ, এবারও নড়তে শুরু করেছে। ছোট সারফেস এরিয়ার জন্য কিন্তু ফ্রিকশনাল ফোর্সের কোনো তফাৎ হবে না, কারণ frictional force is not depending upon the area of contact. It is fully depending upon the weight of that substance on which we are applying force and wants to displace the wooden box. Okay, তো তোমাদের পেজ নাম্বার 5 যদি তুমি লক্ষ্য করো তাহলে তুমি দেখবে এই পেজ নাম্বার 5 এ একটা চার্ট রয়েছে। এই চার্টে কি লেখা আছে দেখো, বস্তুর উপর টানের মান 0, when you are not applying any amount of force, that time the tension on the wooden box is 0, and now you are applying the force which is 5 Newton, then it is increased to 7.5 Newton, then it is increased to 9.8 Newton, whatever be. তার পাশে যে ঘরটা করা আছে স্থির অবস্থায় ঘর্ষণ বলের মান মাথায় রাখতে হবে। স্থির অবস্থায় এই চার্টটা আমি করে দিচ্ছি, এই চার্টটা আমি ফিল আপ করে দিচ্ছি। কটা ঘর আছে? 4টে ঘর আছে, 1 2 3 4টে। তো এখানে আমি 0 করলাম, 5 নিউটন করলাম, 7.5 নিউটন করলাম and 9.8 নিউটন করলাম। though the wooden block or whatever be, বইতে যেটা লেখা আছে, that is not moving, it is in static condition. That means application, though you are applying the amount of force to it, the block is not moving, it is in static condition. Therefore in static condition the frictional force gradually increases with the application of force. That means when you are not applying any kind of force to displace that block, the frictional force will be 0. When you are applying 5 Newton force, the frictional force is 5 Newton, again it is 7.5 Newton, again it is 9.8 Newton. It may be happened that afterward when you are applying 11 Newton force, then the frictional force is 10.8 Newton. That is the maximum limit of static friction. That means the block starts moving slowly. Okay, because the application force, because the amount of the force which you were applied on it, it is exceeding the force of friction, and that's why the block starts moving. Okay, but in your books it is written that at the static condition find the frictional force. At the static condition the frictional force is equal to the force of application. Okay, fine. Now it is actually written, and according to the laws of friction,
that is a block of weight W, and it is the normal reaction which is denoted by N. Okay, you have applied force F, and the frictional force is small fs. Why it is called Fs? Because it is the static frictional force. Fs equals to that means স্থিত ঘর্ষণের বলের মাত্রা। According to the law of friction, this Fs is directly proportional to the N. N be the normal reaction. So and N is depending upon the weight of that substance. So if weight is increased, then the frictional force will be increased. If weight is decreased, then frictional force will be decreased. যদিও তোমাদের এটা বইতে নেই, সিলেবাসে নেই, তবুও বলছি এর পরের অংশটা হচ্ছে ইকুয়ালস টু মিউ এন। এই মিউটা কি? কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন, অর্থাৎ এটাকে মিউএসই বলা যায় ওই স্ট্যাটিকের জন্য, স্থিত ঘর্ষণের গুণাঙ্ক, কোএফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন. So in that way we can find out the frictional force, which is Fs equals to mu s n, and N is the normal reaction. What is N? Normal reaction, লম্ব প্রতিক্রিয়া, লম্ব প্রতিক্রিয়া। ওকে, গুড। এরপরে আমরা চলে আসছি তরলের ঘনত্ব ও চাপ, এই জায়গাটাতে। এর পরের দিন আমরা তরলের ঘনত্ব ও চাপ এইটাকে রিভাইজ করব। আজকে এইটুকুনি। ওকে, ভালো থাকবে, সুস্থ থাকবে।